কঠিন পথ পাড়ি দিয়ে প্লে অফে জায়গা পেলেও এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ফাইনালের পথ থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেও ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারেনি রাজস্থান রয়্যালস। তাহলে ফাইনাল ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামছে কে? একই সাথে পার্পল ক্যাপসের লড়াইয়ে হার্ষেল প্যাটেলের পর অরেঞ্জ ক্যাপসের লড়াইয়ে থেমে গেলেন বিরাট কোহলি। 72তম ম্যাচ শেষে আইপিএল এর প্লে অফের সর্বশেষ আপডেট এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে কলকাতার বিপক্ষে ফাইনালে খেলবে কোন দল, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 22 মে বুধবার আইপিএল এ এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 বল হাতে থাকতেই 4 উইকেটের ব্যবধানে হারিয়েছেন রাজস্থান রয়্যালস। তো আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালস এর অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। আইপিএল এ সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকের এলিমিনেটর ম্যাচে রাজস্থানের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে 72তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 72তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই আজকের ম্যাচের স্কোর কার্ডের সর্বশেষ আপডেট। এরপরে দেখে নেব ফাইনালে যাচ্ছে কোন দল, সর্বশেষ দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন আজকের ম্যাচে টস জিতেছিল রাজস্থান রয়্যালস এবং টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস এর অধিনায়ক সঞ্জু স্যামসন, যার সুবাদে ব্যাট করতে এসেছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 8 উইকেটের বিনিময়ে 172 রান সংগ্রহ করে 173 রানের টার্গেট দেয়। তো 172 রানের যে ইনিংস খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই ইনিংসে বিরাট কোহলি 24 বলে খেলেছেন 33 রানের একটি ইনিংস, যেখানে 3টি চার ও একটি ছক্কা রয়েছে বিরাট কোহলির, এবং বিরাট কোহলির ব্যাটিং স্ট্রাইক রেটটা ছিল 137.50। এরপরে 2 নম্বরে ফ্যাব ডু প্লেসিস রয়েছেন, তিনি 14 বলে 17 রান করেছেন, যেখানে 2টি চার এবং একটি ছক্কা রয়েছে। এরপর ক্যামেরুন গ্রিন 21 বলে করেছেন 27 রান, 2টি চার একটি ছক্কা রয়েছে তার ব্যাট থেকে। এরপর রাজত পাতিদার 22 বলে করেছেন 34 রান, যেখানে 2টি ছক্কা 2টি চার রয়েছে রাজত পাতিদারের ব্যাট থেকে। এরপর গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু কোনো রানের খাতা খুলতে পারেনি, 1 বলেই 0 রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর মহিপাল লমরোড তিনি 17 বলে 32 রান করেছেন, 2টি চার 2টি ছক্কা হাঁকিয়েছেন। দীনেশ কার্তিক 13 বলে খেলেছেন 11 রানের একটি ইনিংস, যেখানে একটি চার ছিল। তো দীনেশ কার্তিকের মতন একজন অভিজ্ঞ ফিনিশারের ব্যাট থেকে 13 বলে 11 রানের ইনিংসটা অবশ্যই কিন্তু হতাশাজনক বলা চলে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন স্বপ্নিল সিং স্বপ্নিল সিং তিনি কিন্তু আজকের যে ম্যাচ ছিল সেই ম্যাচে স্বপ্নিল সিং 4 বলে করেছেন 9 রান, যেখানে একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর করণ শর্মা 4 বলে 5 রান করেছেন। তো এই ছিল কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ইনিংসটা, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থান রয়্যালস এর বোলারদের মাঝে ট্রেন্ট বোল্ট 4 ওভার বল করে মাত্র 16 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট, 4 ইকোনমিতে বল করেছেন ট্রেন্ট বোল্ট। এরপর রাজস্থান রয়্যালস এর পেস বোলার সন্দীপ শর্মা তিনি 4 ওভার বল করে 48 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট, যেখানে 12 ইকোনমিতে বল করেছেন সন্দীপ শর্মা, অনেকটাই খরুচে ছিলেন তিনি আজকের ইনিংসে। এরপর আবিশ খান তিনি 4 ওভার বল করে 44 রান দিয়েছেন, পেয়েছেন 3টি উইকেট। তো আবিশ খানের ইকোনমিটা কিন্তু বেশ দৃষ্টিকটু ছিল, 11 ইকোনমি ছিল তার। এরপর রবিচন্দ্রন আশ্বিন তিনি 4 ওভার বল করে 19 রান দিয়েছেন, পেয়েছেন 2টি উইকেট। তো অনেকটা ইকোনমিক্যাল বল করে এসেছেন রবিচন্দ্রন আশ্বিন। এরপর যুজবেন্দ্র চাহাল তিনি রয়েছেন 4 ওভার বল করে 43 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। তো 10.75 ইকোনমিতে বল করেছেন কিন্তু যুজবেন্দ্র চাহাল। তো প্রথম ইনিংসটা দেখলাম। এরপর আপনার 173 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যানদের মাঝে জেসওয়ালের ব্যাট থেকে এসেছেন 30 বলে 45 রান। 30 বলে 45 রানের একটি ইনিংস খেলেছেন জেসওয়াল, যেখানে 8টি চার হাঁকিয়েছেন তিনি, কোনো ছক্কা হাঁকাতে পারেননি, 150 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপরে কিন্তু আপনার ক্যাডমোর কোহলার ক্যাডমোর তিনি 15 বলে 20 রান করেছেন, যেখানে 4টি চার হাঁকিয়েছেন। এরপর সঞ্জু স্যামসন 13 বলে 17 রান করেছেন, একটি ছক্কা হাঁকিয়েছেন। রিয়ান পরাগ 26 বলে 36 রান করেছেন, 2টি ছয় 2টি চার রয়েছে তার ব্যাট থেকে। ধ্রুব জুরেল তিনি 8 বলে 8 রান করেছেন, একটি চার হাঁকিয়েছেন। সিমরন হেটমায়ার 14 বলে 26 রান করেছেন, 3টি চার একটি ছয় হাঁকিয়েছেন তিনি। এরপর রোমেন পাওয়েল 8 বলে 16 রান করেছেন, 2টি চার একটি ছক্কা রয়েছে তার ব্যাট থেকে। তো আপনার রবিচন্দ্র আশ্বিন তিনি ব্যাট করতে নামলেও কিন্তু কোনো বল ফেস করার সুযোগ তিনি পাননি। তো দ্বিতীয় যে ইনিংস সেখানে আপনার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের যে পারফরমেন্স সেখানে যদি দেখি, স্বপ্নিল সিং তিনি কিন্তু 2 ওভার বল করেছেন, 2 ওভার বল করে 19 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। এরপর মোহাম্মদ সিরাজ 4 ওভার বল করে 33 রান দিয়েছেন, পেয়েছেন 2টি উইকেট। এরপর কিন্তু ইয়াশ দয়াল 3 ওভারে 37 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। লোকি ফার্গুসন 4 ওভার বল করে 37 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন। এরপর কিন্তু কারণ শর্মা 2 ওভার বল করে 19 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। ক্যামেরুন গ্রিন 4 ওভার বল করে 28 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। তো এই ছিল কিন্তু আপনার এলিমিনেটর ম্যাচের স্কোর কার্ড, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের এই ম্যাচটিতে আপনার আইপিএল এর 72তম ম্যাচে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছে 4 উইকেটের বিনিময়ে, এবং 4 উইকেটের বিনিময়ে জয় দিয়ে রাজস্থান রয়্যালস কিন্তু কোয়ালিফায়ার 2-এ জায়গা পেয়েছে। তো আপনাদেরকে যেটি বলেছিলাম যে এলিমিনেটর ম্যাচে যে দলটি জিতবে সে দলটি কিন্তু সরাসরি ফাইনালে যেতে পারবে না, তাদেরকে কোয়ালিফায়ার 2-এ অংশগ্রহণ করতে হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার রাজস্থান রয়্যালস কোয়ালিফায়ার 2-এ জায়গা পেয়েছে, এবং এলিমিনেটর ম্যাচটি হারার কারণে এবারের আইপিএল থেকে বিদায় নিতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। যেহেতু কোয়ালিফায়ার 2-এ জায়গা পেয়েছে আপনার রাজস্থান রয়্যালস, তাই কোয়ালিফায়ার 2-এ রাজস্থান রয়্যালস এর বিপক্ষে মুখোমুখি করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফায়ার 1 যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে কিন্তু হেরেছে 8 উইকেটের ব্যবধানে। যেহেতু কোয়ালিফায়ার 1-এ যে দলটি হারবে সে দলকে কোয়ালিফায়ার 2 খেলতে হবে, সেই ধারাবাহিকতায় কোয়ালিফায়ার 2-এ জায়গা পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং এলিমিনেটর ম্যাচ জেতার কারণে কিন্তু কোয়ালিফায়ার 2-এ চলে এসেছে রাজস্থান রয়্যালস। তাই তো কোয়ালিফায়ার 2 ম্যাচটি রয়েছে আপনার আগামী 24 মে শুক্রবার। 24 মে শুক্রবার এই কোয়ালিফায়ার 2 ম্যাচে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালস মাঠে নামবে। এই ম্যাচে যে দল জিতবে সে দল কিন্তু আপনার ফাইনালে খেলবে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা রাজস্থান রয়্যালস এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল কিন্তু ফাইনালে জায়গা পাবে। তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি রাজস্থান রয়্যালস কোন দল যাবে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে 26 মে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। তো অবশ্যই আপনারা কিন্তু এই কোন দল ফাইনালে যাবে অবশ্যই সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্যানদের জন্য অনেক অনেক সমবেদনা, তারা অনেকটা স্ট্রাগল করেছে গ্রুপ পর্বে, অনেকটা সংগ্রাম করে কিন্তু আপনার শেষ মুহূর্তে কামব্যাক করে কিন্তু তারা আপনার কোয়ালিফায়ার প্লে অফে জায়গা পেয়েছিল। তবে প্লে অফে এলিমিনেটর ম্যাচটা আজকে হারার কারণে কিন্তু ফাইনালের লড়াই থেকে তারা ছিটকে গেল, এবং আবারও শিরোপার কাছে এসে কিন্তু শিরোপা জেতার স্বাদ হলো না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 17 বছরের আইপিএল ইতিহাসে কিন্তু এখনো শিরোপা জিততে পারেনি আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন এডিশনে আইপিএল এর কোন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপা জেতে, এটি কিন্তু দেখার বিষয়। যাই হোক, অনেক আলোচনা করলাম, চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস এর লড়াই কার অবস্থান কোথায়। তো অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস এর হিসাব নিকাশ দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। যেহেতু দরজায় করানো আসছে টি-20 ক্রিকেট বিশ্বকাপ, হাতে বেশি সময় নেই, তাই তো টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনি জার্সি হাতে পেতে চাইলে এখনই প্রি অর্ডার সম্পূর্ণ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আপনারা সরাসরি এই নাম্বারে কলও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা জার্সি অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে জার্সি পৌঁছে দেবো। এছাড়াও কিন্তু আপনারা দেশের বাইরে থেকেও কিন্তু জার্সি অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রি অর্ডারটা সম্পূর্ণ করুন, তাহলে ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু জার্সি পেয়ে যাবেন আপনার হাতে। তো অবশ্যই বিস্তারিত জেনে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, এছাড়াও আপনি আমাদেরকে কিন্তু সরাসরি কল করতে পারেন। তো চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 72তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান অভিষেক শর্মা। অভিষেক শর্মা 14 ম্যাচে রান করেছেন 470। এরপরে 9 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন 14 ম্যাচে রান করেছেন 482। এরপর 8 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস এর ব্যাটসম্যান নিকোলাস পোরান। নিকোলাস পোরান 14 ম্যাচে রান করেছেন 499। এরপর 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস এর অধিনায়ক লোকেশ রাহুল। লোকেশ রাহুল 14 ম্যাচে রান করেছেন 520। এরপর 6 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস এর অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 15 ম্যাচে রান করেছেন 521। এরপর 5 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান সাই সুদর্শন। সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527। এরপর 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। ট্রাভিস হেড 13 ম্যাচে রান করেছেন 533। এরপর 3 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান রিয়ান পরাগ। রিয়ান পরাগ 15 ম্যাচে রান করেছেন 567। এরপর 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যান ঋতুরাজ গাইকোয়াড়। ঋতুরাজ গাইকোয়াড় 14 ম্যাচে রান করেছেন 583। এরপর 1 নম্বরে অবস্থান করছেন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান। বিরাট কোহলি 15 ম্যাচে রান করেছেন 741। তো বিরাট কোহলি কিন্তু আজকের এলিমিনেটর ম্যাচের মাধ্যমে কিন্তু 2024 আইপিএল এ তার সমাপ্তি ঘটলো। বিরাট কোহলির হাতে কিন্তু আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই।
যেহেতু বিরাট কোহলির হাতে কোনো ম্যাচ খেলার সুযোগ নেই, তাই কিন্তু তার এই রান 741, এটি কিন্তু আর কোনোভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই। এক্ষেত্রে কিন্তু রিয়ান পরাগ, ট্রাভিস হেড, সঞ্জু সঞ্জু স্যামসন এবং সুনীল নারায়ণ এবং সর্বশেষ রয়েছেন অভিষেক শর্মা, এই যে ব্যাটসম্যানদের নাম বললাম, তাদের হাতে কিন্তু এখনো সুযোগ রয়েছে আপনার বেশ কিছু ম্যাচ খেলার। যেমন ধরুন রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের দলে যে খেলোয়াড়রা রয়েছে, তারা কিন্তু কমপক্ষে দুটি ম্যাচ খেলতে পারবে। এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল কমপক্ষে দুটি ম্যাচ খেলবে, কেননা কোয়ালিফায়ার দুয়ে খেলবে। কোয়ালিফায়ার দুয়ে এই দলগুলোর মাঝে যে দলটি জিতবে সে দল কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে। তো কমপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে একটি দলের খেলোয়াড়। সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলির যে রানটা, এটা কিন্তু আপনার অতিক্রম করারও একটা সম্ভাবনা দেখা যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপটা কার দখলে থাকে, নাকি বিরাট কোহলির দখলে শেষ পর্যন্ত থাকে, এটি কিন্তু দেখার বিষয়। তো আমরা চাইবো অবশ্যই বিরাট কোহলির দখলে যেন থাকে শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপটি। তবে যদি কোনো ব্যাটসম্যান যদি যোগ্য পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই যেন সেই যোগ্য পারফর্মারই যেন এই অরেঞ্জ ক্যাপটা দখল করতে পারে, সেটি আমরা চাইবো যেন যোগ্য খেলোয়াড়ের হাতেই অরেঞ্জ ক্যাপটা যায়। তো বিরাট কোহলি তো যোগ্যতার খাতিরে কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। বিরাট কোহলি অবশ্যই একজন আপনার বিশ্বমানের খেলোয়াড়। সে যদি অরেঞ্জ ক্যাপ পায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কারোই এ বিষয়ে কোনো দাবি থাকার কোনো প্রশ্ন আসে না। চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো এই 72তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াইয়ে 11 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন কিন্তু আপনার 14টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 16টি। 10 নম্বরে মুকেশ কুমার, দিল্লি ক্যাপিটালস এর পেস বোলার। মুকেশ কুমার তিনি 10 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 9 নম্বরে দিল্লির পেস বোলার খলিল আহমেদ। খলিল আহমেদ 14 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 8 নম্বরে কলকাতার পেস বোলার হর্ষিত রানা। হর্ষিত রানা 12 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 7 নম্বরে চেন্নাইয়ের পেস বোলার তুষার দেশপান্ডে। তুষার দেশপান্ডে 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 6 নম্বরে যুজবেন্দ্র চাহাল, রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান, তিনি 14 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। 5 নম্বরে থারাঙ্গাসু নাতারাজান, সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার, তিনি 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। এরপর 4 নম্বরে আরশদীপ সিং, পাঞ্জাব কিংস এর পেস বোলার। আরশদীপ সিং 14 ম্যাচে উইকেট পেয়েছেন 19টি। 3 নম্বরে ভারুণ চক্রবর্তী, কলকাতা নাইট রাইডার্স এর স্পিন বোলার। তো ভারুণ 14 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। 2 নম্বরে জাসপ্রীত বুমরা, মুম্বাই ইন্ডিয়ান্স এর পেস বোলার, তিনি কিন্তু 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। 1 নম্বরে হার্ষেল প্যাটেল রয়েছেন, পাঞ্জাব কিংস এর পেস বোলার, 14 ম্যাচে উইকেট পেয়েছেন কিন্তু 24টি উইকেট নিয়ে কিন্তু পার্পল ক্যাপসের লড়াইয়ে এখনো 1 নম্বরে রয়েছেন হার্ষেল প্যাটেল। তবে হার্ষেল প্যাটেলের হাতে কিন্তু কোনো ম্যাচ নেই। এক্ষেত্রে ভারুণ চক্রবর্তীর হাতে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। থারাঙ্গাসু নাতারাজান রয়েছেন, যুজবেন্দ্র চাহাল রয়েছেন, হর্ষিত রানা রয়েছেন, 11 নম্বরে সুনীল নারায়ণ রয়েছেন, তাদের হাতে কিন্তু এখনো ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে আপনার হার্ষেল প্যাটেল নিজেকে যে অবস্থানে নিয়ে গিয়েছেন, সে অবস্থানটা কিন্তু পার্পল ক্যাপসে নিজেকে সেরা অবস্থানে নিয়ে গিয়েছেন হার্ষেল প্যাটেল। তো হার্ষেল প্যাটেলের থেকে এই পার্পল ক্যাপটা ছিনিয়ে নিতে হলে ভারুণ চক্রবর্তীকে 5টি উইকেট পেতে হবে। এরপর থারাঙ্গাসু নাতারাজানকে কমপক্ষে 7টি উইকেট পেতে হবে। যুজবেন্দ্র চাহালকেও 7টি উইকেট পেতে হবে। অপরদিকে হর্ষিত রানাকে পেতে হবে 8টি উইকেট। সুনীল নারায়ণকে পেতে হবে কিন্তু আপনার 9টি উইকেট। তো একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে কলকাতার খেলোয়াড়দের হাতে, এবং হায়দ্রাবাদ ও রাজস্থানের মধ্যে যে কোনো একটি দল কিন্তু দুটি ম্যাচ খেলবে এবং একটি দল একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে কিন্তু যে দলটি ফাইনাল যাবে, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটি দলের মাঝে যে দলটি ফাইনালে যাবে সে দলের হাতে কিন্তু আপনার অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে নিজেকে সেরা অবস্থানে নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। যদি রাজস্থান ফাইনালে যেতে পারে, সেক্ষেত্রে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে রিয়ান পরাগ একটি ভালো অবস্থানে যেতে পারবে, এবং এদিকে পার্পল ক্যাপসের লড়াইয়ে যুজবেন্দ্র চাহাল যেতে পারবে ভালো একটি অবস্থানে, যদি তারা ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তী ম্যাচগুলোতে। দেখা যাক শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ কে দখল করে। তো এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে যেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তো আপনাদেরকে এখন জানিয়ে দেবো যে টি20 ক্রিকেট বিশ্বকাপের জার্সি নিয়ে বিস্তারিত। তো আপনারা যারা আইপিএল এর আপডেট জানার জন্য ভিডিওটি ক্লিক করেছিলেন, তারা এই মুহূর্তে ভিডিওটি ত্যাগ করতে পারেন। এখন আপনাদেরকে জার্সি বিষয়ে কিছু ইনফরমেশন দেবো। অবশ্যই আপনারা যাদের জার্সি প্রয়োজন তারাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। অযথা যাদের জার্সির প্রয়োজন নেই তারা শেষ পর্যন্ত কন্টিনিউ করে কমেন্ট বক্সে আজে বাজে কমেন্ট করার মতন সময় যেন নষ্ট না করেন, সেই জন্য আমি বলতেছি শেষ মুহূর্তে বিস্তারিতভাবে আলোচনা করা হবে জার্সি নিয়ে। তো জার্সির বিষয়টা হলো, বাংলাদেশ টি20 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু এখনো প্রকাশ করেনি বিসিবি। তবে অতি শীঘ্রই 2-1 দিনের মাঝে কিন্তু বিসিবি আপনার এই অফিসিয়াল ডিজাইনের জার্সিটা প্রকাশ করবে। আজকে ধরুন আপনার 22 তারিখ, এবং আপনার টি20 বিশ্বকাপ কিন্তু শুরু হবে 2 তারিখে। তো 2 তারিখে টি20 বিশ্বকাপ শুরু হবে। এক্ষেত্রে আপনার বাংলাদেশ এখনো কিন্তু জার্সি প্রকাশ করেনি। আপনার হাতে মাত্র আর 10 থেকে 11 দিন বা 12 দিন সময় রয়েছে কিন্তু টি20 ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার। তো আপনি যদি আজকেও যদি জার্সিটা অর্ডার করেন, সেক্ষেত্রে আপনাকে জার্সিটা হাতে পেতে মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগবে, বা 3 থেকে 4 দিন বা 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 5 দিন সময় লাগবে। যেদিন অর্ডার করবেন সেই দিন থেকে 5 দিন সময় লাগবে আপনার জার্সিটা হাতে পেতে হলে। যেহেতু আপনার বিসিবি অফিসিয়াল ডিজাইন প্রকাশ করেনি, যার কারণে আমরা প্রি অর্ডার নিচ্ছি আপনাদের থেকে। বিষয়টা অবশ্যই বুঝবেন যে আমরা প্রি অর্ডার নিচ্ছি, যেন আপনার নাম, নাম্বার, জার্সির সাইজ এগুলো আপনি দিয়ে রাখবেন, অর্ডারটা কনফার্ম করবেন, এবং আপনার ডিজাইনটা যখনই প্রকাশ করবে বিসিবি, তখনই যেন আপনাদেরকে এই আমরা অফিসিয়াল ডিজাইনের জার্সিটা আপনাদেরকে দিতে পারি। তো যার কারণে আমরা কিন্তু প্রি অর্ডারটা নিচ্ছি।
আপনি যদি প্রি অর্ডারটা কনফার্ম করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাচ আপনার T20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনার হাতে জার্সিটা পৌঁছে দিতে পারবো। তো আপনারা যারা অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের জার্সি নিতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 01781070433 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন আমাদের সাথে। আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমরা কিন্তু আপনাদেরকে 3টি কোয়ালিটিতে জার্সি প্রদান করে থাকবো। এখানে আপনার পিপি ফেব্রিক্স থাকবে একটি, ম্যাশ ফেব্রিক্স থাকবে, এবং লিফ জ্যাকার্ড প্লেয়ার এডিশন, 3টি কোয়ালিটির জার্সি আপনাদেরকে দিব। যাদের একটু বাজেট কম তারা অবশ্যই পিপি ফ্যাব্রিক্স এর জার্সিটা নিতে পারেন, যাদের বাজেট একটু বেশি তারা ম্যাশ ফ্যাব্রিক্স, এবং যারা একদম প্লেয়ার এডিশনের জার্সি চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু লিভ জ্যাকার্ড প্লেয়ার এডিশনের জার্সিটা নিতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে জার্সির কোয়ালিটিতে আমরা কিন্তু কোনোভাবেই আপনাদের সাথে কার্পণ্য করবো না, শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ জার্সি কিন্তু আপনাদেরকে দেবো। তো অবশ্যই আপনাদেরকে আমাদের উপর আপনারা অবশ্যই আস্থা রাখবেন, এবং যে ফেব্রিক্স এর আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা অর্ডারটি করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু T20 ক্রিকেট বিশ্বকাপের জার্সিটাই নয়, আপনার এলাকায় বা আপনার অফিসে বা আপনি একটা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছেন যেখানে আপনার সকলের একটি ডিজাইনের জার্সির প্রয়োজন, 10 জন 12 জন 20 জন 100 জন 200 জনের আপনার নিজের পছন্দ মতো ডিজাইনের জার্সি বানিয়ে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন। জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যেখানে আপনার পছন্দের ডিজাইনের জার্সি প্রস্তুত করে দেবে কিন্তু জার্সি ফর ইউ। তো এই যে ডিজাইনের কথা বললাম, এখানে আপনার নাম, আপনার পছন্দের জার্সি নাম্বার, বা আপনার ইভেন্টের নাম, ইভেন্টের লোগো, স্পন্সর, এ সকল বিস্তারিত নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে কিন্তু আপনি জার্সি বানিয়ে নিতে পারবেন নিজের পছন্দের ডিজাইনের মতো জার্সি ফর ইউতে। তো আপনারা অবশ্যই জার্সি ফর ইউতে যোগাযোগ করবেন নিজের পছন্দ মতো জার্সি বানিয়ে নিতে, এবং আমাদের সাথে যোগাযোগ করবেন T20 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল জার্সিটা পেতে হলে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে আহ একদম সাশ্রয় মূল্যে আপনাদেরকে জার্সি দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। এবং জার্সি বিষয়ে যে শেষে আলোচনা করা হলো, একটা বিস্তারিত বিষয় আলোচনা করা হলো, এই বিষয়ে অবশ্যই আপনারা বাজে মন্তব্য করবেন না, কেননা আমি আপনাদেরকে বলেছি যারা আইপিএল এর আপডেটের জন্য ভিডিওটি ক্লিক করেছিলেন তারা যেন সেই সময় ভিডিওটি ত্যাগ করেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছি আপনাদের সময় যেন নষ্ট না হয়, যার কারণে আমি শেষে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আর এই আলোচনা করার একটা কারণ হলো, T20 বিশ্বকাপ কিন্তু দরজায় করা নাড়ছে, এবং আমরা অবশ্যই কিন্তু নিজের দেশের জার্সি পরে নিজের দেশকে সমর্থন দিতে চাইবো। সেক্ষেত্রে কিন্তু জার্সি পাওয়ার একটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি যদি একটা শোরুম থেকে জার্সি কালেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জার্সিতে নিজের নাম পাবেন না, বা নিজের পছন্দের জার্সি নাম্বার সহ কিন্তু পাবেন না। কিন্তু আমরা আপনাদেরকে নিজের নাম, নিজের পছন্দের জার্সি নাম্বার সহ কিন্তু আপনাদের জার্সি ডেলিভারি দিয়ে থাকছি সারা বাংলাদেশে, এবং এছাড়াও কিন্তু বিদেশ থেকেও আপনারা কিন্তু এই জার্সিটার অর্ডার করতে পারেন। তো আপনাদেরকে সার্বিকভাবে জার্সির বিষয়ে সহযোগিতা করার জন্য আমরা ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়েছি, 2024 T20 ক্রিকেট বিশ্বকাপের জার্সি আপনাদেরকে প্রদান করবো। এছাড়াও কিন্তু কোপা আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা দলের জার্সি গুলো আমরা আপনাদেরকে প্রি অর্ডার নেওয়ার মাধ্যমে আপনাদেরকে আমরা জার্সি সরবরাহ করে থাকবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সারা পাওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যদি ভালো রেসপন্স করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে কোপা আমেরিকার জার্সি গুলো আপনাদেরকে প্রি অর্ডারের মাধ্যমে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।